নমস্কার, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের ক্লাসটি বিশেষ করে ক্লাস 9 এবং 10 এর ইংলিশ গ্রামার এবং ভোকাবুলারি। ক্লাস 9 এবং 10 এর এই দুই ক্লাসের ক্ষেত্রে বিশেষ করে প্রযোজ্য। তো প্রথমে আসি ইংলিশ গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। 1 নম্বরে কি করতে দেওয়া আছে? রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভস টু fill in the blanks। এখানে কিছু শূন্যস্থান দেওয়া আছে, সেই শূন্যস্থানে সঠিক যে উত্তরটি বসবে সেগুলো ব্র্যাকেটে দেওয়া আছে, সেখান থেকে বেছে নিয়ে সঠিকটি বসাতে হবে। এখানে বিশেষ করে ক্রিয়াপদের সঠিক যে রূপ সেটাকে বাছতে হবে। তো আসা যাক ক্লাসে। হরি নারায়ণ বাবু ওয়াজ অ্যান অনেস্ট ম্যান। হরি নারায়ণ বাবু ছিলেন একজন সৎ মানুষ। এখানে লক্ষ্য করো ওয়াজ আছে, তাহলে এখান থেকে বুঝে নিতে হবে যে এই যে সেন্টেন্সটি শুরু হচ্ছে এটি পাস্ট টেন্স দিয়ে শুরু হচ্ছে, অতএব মনে রাখতে হবে বাকিগুলোও বিশেষ করে পাস্ট টেন্সে করতে হবে, এরকম একটা ভাবনা যেন থাকে। সেটা বাক্যের অর্থ অনুযায়ী পরিবর্তনও হতে পারে। তাহলে হরিনারায়ণ বাবু ছিলেন একজন সৎ মানুষ, এখানে ওয়াজ আছে। হি ড্যাশ আর্নস, ব্র্যাকেট আছে আর্নস, আর্নড ওয়াজ আর্নিং। আর্ন মানে হচ্ছে অর্জন করা বা উপার্জন করা। তাহলে তিনি উপার্জন করতেন বা অর্জন করতেন, তাহলে পাস্ট টেন্স হয়ে যাচ্ছে হি ইজ লিভিং বাই পেন্টিং পোস্টার্স অফ মুভিজ। তাহলে এই যে হরিনারায়ণ বাবু কি করতেন? তার জীবিকা অর্জন করতেন, জীবনযাপন করতেন কি করে? বিভিন্ন সিনেমার পোস্টার এঁকে, ছবি এঁকে তিনি তার জীবিকা উপার্জন করতেন। তাহলে উপার্জন করতেন পাস্ট টেন্স বলছি, পাস্ট ইনডিফিনাইট টেন্স, তাহলে এখানে ক্রিয়াপদটি হবে কি? আর্নড। আর্ন ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে আর্নড, ইডি যুক্ত হচ্ছে, তাহলে এই এখানে শূন্যস্থানে বসাতে হবে আর্নড। আর্নড আর্ন মানে হচ্ছে উপার্জন করা। তারপরে আছে ওয়ান ডে, একদিন, হি ওয়াজ ড্যাশ পেন্টেড পেন্টিং উইল পেন্ট। পেন্ট মানে ছবি আঁকা বা আঁকা। এ পোস্টার, একদিন সে বা তিনি একটি ছবি আঁকছিলেন বা পোস্টার আঁকছিলেন, পোস্টার তৈরি করছিলেন। হোয়েন যখন, হি অ্যাক্সিডেন্টালি সে দুর্ঘটনাবশত, ফল ফেল হ্যাভ ফলেন ফ্রম দ্য প্ল্যাটফর্ম হি ওয়াজ স্ট্যান্ডিং, মানে যে প্ল্যাটফর্মের উপরে সে দাঁড়িয়েছিল সেই প্ল্যাটফর্ম থেকে তিনি পড়ে গেলেন। তো কি করতে গিয়ে পড়লেন? ছবি আঁকছিলেন। তাহলে হি ওয়াজ ড্যাশ, আঁকছিলেন যেহেতু বলছে তাহলে এটা নিশ্চয় পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এখানে ওয়াজ দেওয়া আছে, এবার আমাদেরকে কি করতে হবে? ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে। তাহলে ওয়ান ডে হি ওয়াজ পেন্টিং, তাহলে এখানে বসবে পেন্টিং, এই যে পেন্টিংটি আছে এখানে বসবে পেন্টিং। তার মানে একদিন তিনি ছবি আঁকছিলেন, PAINTING, পেন্টিং। এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পেন্টিং। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্টের পার্সন এবং নাম্বার অনুযায়ী ওয়াজ বা ওয়্যার বসে এবং তারপরে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করতে হয়। হোয়েন হি অ্যাক্সিডেন্টালি, মানে যখন ছবি আঁকছিলেন তিনি প্ল্যাটফর্ম থেকে পড়ে গেলেন। তাহলে এটা পড়ে গেলেন, তাহলে এটা হবে কি? পাস্ট ইনডিফিনাইট টেন্সে পড়ে গেলেন, গেলেন, করলেন, বললেন, এই সমস্ত ক্রিয়ার কাজ বোঝালে তার পাস্ট ইনডিফিনাইট টেন্স হয়। তাহলে এখানে ব্র্যাকেটে দেওয়া আছে যে ক্রিয়াপদগুলো ফল ফেল হ্যাভ ফলেন। তাহলে তিনি পড়ে গেছিলেন, তাহলে প্রেজেন্ট ফর্ম হচ্ছে ফল, তার পাস্ট ফর্ম হচ্ছে ফেল, আর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ফলেন। তাহলে পাস্ট ফর্ম বসাতে হবে, পাস্ট ফর্ম হবে কি? ফেল। ফল ফেল ফলেন, তাহলে এখানে বসবে ফেল। তাহলে হোয়েন হি অ্যাক্সিডেন্টালি ফেল ফ্রম দ্য প্ল্যাটফর্ম হি ওয়াজ স্ট্যান্ডিং।
মানে যে প্ল্যাটফর্মে তিনি দাঁড়িয়েছিলেন সেখান থেকে পড়ে গেলেন। তাহলে এখানে বসছে ফেল। আচ্ছা, 2 নম্বর কি আছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপজিশনস। এখানে যে শূন্যস্থানগুলো দেওয়া আছে উপযুক্ত আর্টিকেল এবং প্রিপজিশন বসিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। তো প্যাসেজটি কি আছে এখানে? উই হ্যাড নো কন্ট্রোল ড্যাশ সাচ ড্যাশ সিচুয়েশন। মানেটা হচ্ছে কি বাক্যটার মানে যে এই পরিস্থিতির উপরে আমাদের কোনো নিয়ন্ত্রণ ছিল না। এটা হচ্ছে পাস্ট টেন্সে আছে। তাহলে কন্ট্রোল মানে হচ্ছে নিয়ন্ত্রণ। তাহলে নিয়ন্ত্রণ বোঝাতে নিশ্চয় কোনো কিছুর উপরে নিয়ন্ত্রণ বোঝাবে, কোনো বস্তু হোক, কোনো পরিস্থিতি হোক। তাহলে কন্ট্রোলের পরে প্রিপজিশন আমরা বসাতে পারি অন বা ওভার। কন্ট্রোল অন বা ওভার, অন বা ওভার। তাহলে উই হ্যাড নো কন্ট্রোল অন বা ওভার সাচ এ সিচুয়েশন। এখানে আর্টিকেল বসছে এ, সাচ এ সিচুয়েশন। তাহলে কি হলো? উই হ্যাড নো কন্ট্রোল অন বা ওভার সাচ এ সিচুয়েশন। এরকম পরিস্থিতির উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ ছিল না। সো তাই ড্যাশ রেজাল্ট ওয়াজ কন্ট্রারি ড্যাশ আওয়ার এক্সপেকটেশন। তাই ফলাফলটি ছিল কন্ট্রারি মানে হচ্ছে বিপরীত বা বৈপরীত্য। ড্যাশ আওয়ার এক্সপেকটেশন, আর এক্সপেকটেশন মানে হচ্ছে আশা বা প্রত্যাশা। তাই কি হলো? যে ফলাফলটি ছিল আমাদের প্রত্যাশার বিপরীত। তাহলে শো দ্য রেজাল্ট, এখানে ডেফিনেট আর্টিকেল বসছে দা, শো দ্য রেজাল্ট। শো দ্য রেজাল্ট ওয়াজ কন্ট্রারি। এখানে আমাদেরকে মনে রাখতে হবে যে কন্ট্রারি মানে হচ্ছে বিপরীত। কন্ট্রারির পরে প্রিপজিশন বসে টু, এটা সবসময় মুখস্থ রাখতে হবে, কন্ট্রারি টু। তাহলে শো দ্য রেজাল্ট ওয়াজ কন্ট্রারি টু আওয়ার এক্সপেকটেশন। কন্ট্রারি টু, কন্ট্রারি মানে হচ্ছে বিপরীত, আর এক্সপেকটেশন হচ্ছে আশা। তাহলে ফলাফলটি ছিল আমাদের আশার বিপরীত। উই হ্যাড সিম্পলি টু অ্যাবাইড ড্যাশ দ্য রুলস। মানে আমাদেরকে সাধারণত কি নিয়মকানুন মেনে চলতে হয়েছিল। তাহলে অ্যাবাইড মানে মেনে চলা। তাহলে অ্যাবাইডের পরে প্রিপজিশন বসে বাই, অ্যাবাইড বাই। অ্যাবাইড বাই মানে হচ্ছে মেনে চলা। তাহলে উই হ্যাড সিম্পলি টু অ্যাবাইড বাই দ্য রুলস, মানে আমাদেরকে সাধারণত নিয়মকানুন মেনে চলতে হয়েছিল বা মেনে চলতে আমরা বাধ্য হয়েছিলাম। তাহলে অ্যাবাইডের পরে প্রিপজিশন বসছে এখানে বাই। ফর কারণ, উই আর অ্যাকাউন্টেবল। অ্যাকাউন্টেবল মানে হচ্ছে দায়ী। কারণ আমরা দায়ী ড্যাশ আওয়ার হায়ার অথরিটি, কারণ আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা দায়ী থাকি। তাহলে এখানে মনে রাখতে হবে অ্যাকাউন্টেবল। অ্যাকাউন্টেবল মানে হচ্ছে দায়ী, তারপরে প্রিপজিশন বসে টু, অ্যাকাউন্টেবল টু। অ্যাকাউন্টেবল টু মানে হচ্ছে দায়ী থাকা। অ্যাকাউন্টেবলের পরে প্রিপজিশন আসছে টু। তাহলে এটা কি হলো? উই হ্যাড সিম্পলি টু অ্যাবাইড বাই দ্য রুলস ফর উই আর অ্যাকাউন্টেবল টু আওয়ার হায়ার অথরিটি। তাহলে অ্যাকাউন্টেবলের পরে বসলো টু, কারণ আমাদেরকে নিয়মকানুন বাধ্য হয়ে মেনে চলতে হয় বা মেনে চলতে হয়েছিল, কারণ আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দায়ী থাকি। তাহলে এখানে পুরোটা আবার কি হলো? প্রিপজিশন আর্টিকেল উই হ্যাড নো কন্ট্রোল অন বা ওভার সাচ এ সিচুয়েশন, সো দ্য রেজাল্ট ওয়াজ কন্ট্রারি টু আওয়ার এক্সপেকটেশন। উই হ্যাড সিম্পলি টু অ্যাবাইড বাই দ্য রুলস ফর উই আর অ্যাকাউন্টেবল টু আওয়ার হায়ার অথরিটি। অথরিটি মানে হচ্ছে কর্তৃপক্ষ। এবার আসা যাক 3 নম্বরে। 3 নম্বর কি হচ্ছে? ডু অ্যাজ ডিরেক্টেড, যা নির্দেশ দেওয়া হচ্ছে সেটা করতে হবে। 1 নম্বরে আছে কি? আই নো দ্য ম্যান, আমি মানুষটিকে চিনি বা জানি। এটি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে দেওয়া আছে। কি করতে বলা হচ্ছে? চেঞ্জ দ্য ভয়েস, এটার ভয়েস চেঞ্জ করতে হবে, অর্থাৎ এটা অ্যাক্টিভ ভয়েসে আছে, এটার প্যাসিভ ভয়েস করতে হবে। তো এখানে আমাদেরকে মনে রাখতে হবে যে সব ক্ষেত্রে আমরা যে বাই প্রিপজিশন দিয়ে পরে প্যাসিভে সাবজেক্টটি বসাই, কিছু কিছু ক্ষেত্রে মানে কোনো ভার্বের পরে
প্রিপোজিশন ফিক্সড হয়ে থাকে, মানে সেই ভার্বের পরে প্রিপোজিশন বসে, মানে সেই বাইটা সব ক্ষেত্রে বসে না। যেমন এখানে নো ভার্বটি দেওয়া আছে নো, এই নোর পরে বাই আসবে না, এখানে আসবে টু। তাহলে এটার প্যাসিভ ভয়েস হবে কি? তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে। আই এটা হচ্ছে সাবজেক্ট, নো মানে জানি বা চিনি, এটা হচ্ছে ভার্ব, আর দ্য ম্যান মানে মানুষটি, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে প্যাসিভের নিয়মটা কি হবে? প্যাসিভ ভয়েস হবে এটা কি? তাহলে প্রথমে বসবে অবজেক্ট দ্য ম্যান, আর এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে তার নিয়ম অনুযায়ী প্যাসিভে কি হয়, প্রথমে অবজেক্ট বসে, তারপরে অবজেক্টের পার্সন এবং নাম্বার অনুযায়ী অ্যামিজার বসে। তাহলে এখানে দ্য ম্যান এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেহেতু এখানে বসবে ইজ, দ্য ম্যান ইজ। তারপরে এবার কি বসে, যে ভার্বের বা ক্রিয়াপদের পাস্ট পার্টিসিপল ফর্ম বা থার্ড ফর্ম বসাতে হয়। তাহলে দ্য ম্যান ইজ নন, নন এবার প্রিপোজিশন বসাতে হবে টু, এখানে বাই বসবে না। দ্য ম্যান ইজ নন টু, তারপরে আই আছে সাবজেক্টে, সেটা এই প্রোনাউনটা এবার প্যাসিভে পরিবর্তন হয়ে যাবে কি মি, নন টু মি। তাহলে আই নো দ্য ম্যান এটি অ্যাক্টিভ ভয়েস, এটার প্যাসিভ ভয়েস হচ্ছে দ্য ম্যান ইজ নন টু মি, মানুষটি আমার কাছে পরিচিত বা মানুষটি আমার কাছে জানা। আচ্ছা 2 নম্বর, এভরিওয়ান লংস ফর পিস, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে। এভরিওয়ান এটি সাবজেক্ট, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। আর লং ফর এটাও আমাদেরকে মনে রাখতে হবে, লং ফরের পরে প্রিপোজিশন বসে, মানে লং এর পরে প্রিপোজিশন বসে ফর। লং ফর মানে ইচ্ছা করা বা আশা প্রকাশ করা, লং ফর। আর পিস মানে হচ্ছে শান্তি। তাহলে এভরিওয়ান লংস ফর পিস মানে প্রত্যেকে শান্তি আশা করে বা শান্তির জন্য ইচ্ছা প্রকাশ করে, এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে। এভরিওয়ানটি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট, সেজন্য লং এর পরে এখানে এস বসেছে। আর লং এর পরে প্রিপোজিশন বসে ফর, লং ফর মানে হচ্ছে আশা করা বা ইচ্ছা প্রকাশ করা। আচ্ছা এটা একটা বাক্য, এটাকে কি করতে হবে, টার্ন ইনটু অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটাকে প্রশ্নবোধক বাক্যে পরিবর্তন করতে হবে, কিন্তু মানে চেঞ্জ হবে না, শুধু বাক্যের গঠনটি পাল্টাবে। আর এটা দেওয়া আছে কোন ফর্মে, এটা অ্যাফার্মেটিভ ফর্মে দেওয়া আছে, মানে অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্সে বাক্যটি দেওয়া আছে, এটাকে করতে হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে বাক্যগুলো এভাবে চেঞ্জ করার সময় আমাদেরকে মনে রাখতে হবে আমরা এমনভাবে করব যাতে মানে পরিবর্তন না হয় এবং উত্তরটা এখানেই যেন ঘুরিয়ে ফিরে চলে আসে। আমি এটাকে প্রশ্নবোধক করব, কিন্তু উত্তরটি এটাই বেরিয়ে আসবে, এভরিওয়ান লংস ফর পিস। তাহলে আমাকে এবার প্রশ্নটা সেটিং করতে হবে, তৈরি করতে হবে বাক্যটি। এটার মানে হচ্ছে যে প্রত্যেকে শান্তি আশা করে। তাহলে আমি বাক্যটিকে এমনভাবে সাজাবো সেটা প্রশ্নবোধক হবে এবং উত্তরটা এটাই আসবে। তাহলে সাজাতে গেলে কি হবে, তাহলে উত্তরটি হবে কি, ডাজ এনিওয়ান, DOES, ডাজ এনিওয়ান, এখানে এনিওয়ান এটা হচ্ছে সাবজেক্ট, আর থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হচ্ছে এনিওয়ান, সেজন্য এখানে বসলো ডাজ। এটা প্রশ্নবোধক করতে হচ্ছে, সেজন্য ইনডিফিনাইট টেন্সে ডু বা ডাজ বসে। তাহলে ডাজ এনিওয়ান, এবার যেখানে ডু এর সঙ্গে যেহেতু ইএস বসে গেল, তাহলে এবার লং এর পরে আর এস যুক্ত হবে না, শুধু লং হবে। প্রশ্নবোধকের ক্ষেত্রে ইনডিফিনাইট টেন্সে প্রেজেন্ট এস বা এস যুক্ত হয় না। তাহলে ডাজ এনিওয়ান লং ফর পিস, মানেটা হচ্ছে কি, মানে কেউ কি শান্তির জন্য ইচ্ছা প্রকাশ করে, মানে বাংলাটি আমাকে এভাবেই সাজাতে হচ্ছে, কেউ কি শান্তির জন্য ইচ্ছা প্রকাশ করে বা শান্তি আশা করে। উত্তরটা পাবো কি, হ্যাঁ, যে প্রত্যেকেই শান্তির জন্য ইচ্ছা প্রকাশ করে। তাহলে এটা বাক্যটা প্রশ্নবোধক হয়ে গেল, উত্তরটাও এখানে এভরিওয়ান লংস ফর পিস, এটা উত্তরটা পেয়ে যাচ্ছি। এভরিওয়ান লংস ফর পিস, প্রত্যেকে শান্তি আশা করে। তাহলে এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে দেওয়া আছে, এটার ইন্টারোগেটিভ হচ্ছে যে প্রত্যেকে কি শান্তির জন্য ইচ্ছা প্রকাশ করে, তো উত্তরটি হবে হ্যাঁ, শান্তির জন্য ইচ্ছা প্রকাশ করে। তাহলে ইংরেজিটা হচ্ছে কি, ডাজ এনিওয়ান লং ফর পিস।
হ্যাভ মানে এটা কি হচ্ছে যে প্রত্যেকে কি শান্তির জন্য ইচ্ছা প্রকাশ করে। আচ্ছা, এটা ইন্টারোগেটিভ করতে দেওয়া আছে। আচ্ছা, এটা কি যদি বলা হতো যে ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স করতে হবে, তখন বাক্যটি কি করতে হবে? যদি এটা কি বলা হয় যে ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স করতে হবে, মানে একসঙ্গেই প্রশ্নবোধক নাবোধক, সেক্ষেত্রে আমরা কি করব? তাহলে উত্তরটি হবে কি যে কেউ কি শান্তির জন্য ইচ্ছা প্রকাশ করে না। তাহলে এটা হবে ইন্টারোগেটিভ নেগেটিভ। তাহলে এখানে উত্তরটি হবে ডাজ নট এনিবডি বা এনিওয়ান বা এনিবডি। তাহলে ডাজ নট এনিওয়ান বা এনিবডি, এখানে নটটা আগে বসলো, যেহেতু এনিওয়ান বা এনিবডি এটা সাবজেক্ট, নাউন ধরা হচ্ছে। সাবজেক্টটা যদি নাউন হয় ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্সে, সেক্ষেত্রে নটটা সাবজেক্টের আগে বসে। তাহলে এনিওয়ান এনিবডি এটা সাবজেক্ট, নাউন হচ্ছে, তাই নটটা আগে বসলো। আর সাবজেক্টটা এখানে যদি এনিওয়ান বা এনিবডির জায়গায় কোনো প্রোনাউন হতো, তাহলে এই যে নটটা, এই নটটা সাবজেক্টের পরে বসতো, অর্থাৎ এখানে বসতো, এখানে। তাহলে উত্তরটি হচ্ছে কি ডাজ নট বা ডাজন্ট, এটা আমরা কন্ট্রাক্টেড ফর্মেও লিখতে পারি। তো ডাজ নট এনিওয়ান বা এনিবডি লং ফর পিস ডাজ নট এনিওয়ান বা এনিবডি লং ফর পিস, মানে কেউ কি শান্তির জন্য ইচ্ছা প্রকাশ করে না। তখন উত্তর পাবো কি হ্যাঁ, প্রত্যেকে শান্তির জন্য ইচ্ছা প্রকাশ করে, তখন এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সই চলে আসে, এভরিওয়ান লংস ফর পিস। তাহলে প্রশ্ন আমাকে এমনভাবে তৈরি করতে হবে যাতে উত্তরটি এখানেই আমরা খুঁজে পেয়ে যাই। তাহলে এই যেটা করা হলো, ডাজ এনিওয়ান লং ফর পিস, এটা হলো ইন্টারোগেটিভ, আর ডাজ নট এনিওয়ান বা এনিবডি লং ফর পিস, এটা হচ্ছে ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স। আচ্ছা, এবার আসছি পরের সেন্টেন্সে। 3 নম্বর হচ্ছে দ্য আর্থ ইজ রাউন্ড, পৃথিবী গোলাকার, এভরিবডি নোজ ইট, প্রত্যেকে এটা জানে। এটা কি করতে হবে? জয়েন বাই নাউন ক্লজ। এই যে দুটো সেন্টেন্স আছে, এই দুটোকে নাউন ক্লজে যুক্ত করতে হবে। তাহলে এখানে আমাদেরকে লক্ষ্য করতে হবে এভরিবডি নোজ ইট বলতে কি বোঝা যাচ্ছে? এটাকে, এটা বলতে কোনটা? এই প্রথমকার সেন্টেন্সটি, দ্য আর্থ ইজ রাউন্ড, পৃথিবী গোলাকার, ইট বলতে সেটাকে বোঝাচ্ছি। এবং এই ইট নো ভার্বের অবজেক্ট, নো হচ্ছে ক্রিয়াপদ, এটা ভার্ব, এটার অবজেক্ট হচ্ছে দ্য আর্থ ইজ রাউন্ড। তাহলে এটা দ্য আর্থ ইজ রাউন্ড, এই টোটালটাই হয়ে যাচ্ছে অবজেক্ট। তাহলে এটা আমরা নাউন ক্লজে জয়েনিং করব নো ভার্বের অবজেক্ট হিসাবে, অ্যাজ অ্যান অবজেক্ট টু এ ভার্ব, মানে অ্যাজ অ্যান অবজেক্ট অফ এ ভার্ব নাউন ক্লজে, মানে এখানে নো ভার্বের কর্ম বা অবজেক্ট হিসাবে বাক্যটিকে যুক্ত করব। এখানে নো ভার্বের অবজেক্ট হিসাবে হবে, আবার সাবজেক্ট হিসাবেও এই বাক্যটাকে জয়েনিং করা যেতে পারে দুটোকে। তাহলে উত্তরটি হচ্ছে এভরিবডি নোজ ইট। তাহলে এভরিবডি নোজ দ্যাট, এভরিবডি নোজ দ্যাট, প্রত্যেকে জানে যে, তাহলে কি জানে? দ্য আর্থ ইজ রাউন্ড, দ্য আর্থ ইজ রাউন্ড, তাহলে প্রত্যেকে জানে যে পৃথিবী গোলাকার। তাহলে এভরিবডি এটা হচ্ছে সাবজেক্ট, নোজ এটা হচ্ছে ভার্ব, আর এই ভার্বের ক্রিয়াপদ এই অবজেক্টিভ আছে কি? দ্যাট দ্য আর্থ ইজ রাউন্ড, পৃথিবী যে গোলাকার, এটাই এই টোটালটা বা সেন্টেন্সটি হচ্ছে নো ভার্বের অবজেক্ট। তাহলে এটা জয়েনিং করা হলো নো ভার্বের অবজেক্ট হিসাবে। এবার এই বাক্যটাকেই সাবজেক্ট হিসাবে জয়েনিং করব। তাহলে সাবজেক্ট হিসাবে জয়েনিং করলে কি হবে? সাবজেক্ট হিসাবে জয়েনিং করলে হবে লিঙ্কার সমেত যেটুকু দেওয়া আছে সেটুকু প্রথমে লিখব। তাহলে দ্যাট দ্য আর্থ ইজ রাউন্ড, দ্যাট দ্য আর্থ ইজ রাউন্ড। এবার পরের যে অংশটুকু আছে এটাকে প্যাসিভ ভয়েসে চেঞ্জ করে দেবো, এভরিবডি নোজ। তাহলে দ্যাট দ্য আর্থ ইজ রাউন্ড, তাহলে ইজ এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে, এভরিবডি নোজ, তাহলে এটা প্যাসিভে করে নিচ্ছি। তাহলে ইজ নন টু everybody, that the earth is round is known to everybody, মানে পৃথিবী যে গোলাকার সেটা প্রত্যেকের জানা বা প্রত্যেকের কাছে সেটা পরিচিত। তাহলে এটা দ্যাট দ্য আর্থ ইজ রাউন্ড, এটা হয়ে গেল এবার সাবজেক্ট হিসাবে, ভার্বের সাবজেক্ট হিসাবে। তো এই দুভাবে এটা নাউন ক্লজে যুক্ত করা হলো। এবার 4 নম্বর ফ্রেজাল ভার্বস অথবা গ্রুপ ভার্বস। এখানে কতগুলো ফ্রেজাল ভার্ব দেওয়া আছে
সেগুলোর মানে প্রথমে জেনে নিতে হবে। যেমন আছে ফল আউট, ফল আউট মানে হচ্ছে ঝগড়া করা, পুট আপ উইথ মানে হচ্ছে সহ্য করা, কাট ডাউন মানে হচ্ছে কমে যাওয়া বা নিচে নামিয়ে দেওয়া, কাট ডাউন কমে যাওয়া, আর ওয়ার্ক আউট মানে হচ্ছে সম্পাদন করা বা কোনো কিছু করা। এগুলো হচ্ছে ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব। আচ্ছা, ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্বের ক্ষেত্রে মনে রাখতে হবে সেন্টেন্সটি, ভার্বটি যে ফর্মে বা যে রূপে দেওয়া আছে বা যে টেন্সে দেওয়া আছে সেই রূপেই ফ্রেজাল ভার্বটিকে বসাতে হবে। শুধু শুধু ফ্রেজাল ভার্বগুলো এখান থেকে তুলে নিয়ে বসিয়ে দিলে হবে না। ভার্বটির যেটা দেওয়া আছে সেটা যে ফর্ম বা রূপে, অর্থাৎ যদি প্রেজেন্ট ফর্মে দেওয়া থাকে তাহলে প্রেজেন্ট ফর্মে করতে হবে, পাস্টে থাকলে পাস্টে, পাস্ট পার্টিসিপল বা থার্ড ফর্মে থাকলে সেই ফর্মে চেঞ্জ করে বসাতে হবে। তাহলে প্রথমটি আছে আই শ্যাল নেভার টলারেট সাচ অ্যান ইনসাল্ট, আমি এই ধরনের অপমান কখনো সহ্য করব না। তাহলে টলারেট, টলারেট মানে সহ্য করা, এটা আছে ফিউচার ইনডিফিনাইট টেন্সে, টলারেট এটা প্রেজেন্ট ফর্মে আছে। তাহলে সহ্য করার গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব হচ্ছে পুট আপ উইথ, তাহলে ওখানে আমাকে বসাতে হবে পুট আপ উইথটাকে এখানে বসাতে হবে। তাহলে এখানে টলারেট অথবা এটাকে উঠিয়ে দিয়ে এখানে বসাতে হবে পুট আপ উইথ। তাহলে আই শ্যাল নেভার টলারেট অথবা আমরা লিখতে পারি পুট আপ উইথ সাচ অ্যান ইনসাল্ট। 2 নম্বর, ডু দ্য সাম কুইকলি মানে অঙ্কটি তাড়াতাড়ি করো, অঙ্কটি তাড়াতাড়ি করো বা অঙ্কটি তাড়াতাড়ি সম্পাদন করো। তাহলে ডু মানে এখানে সম্পাদন করা বা করা বোঝাচ্ছে। তাহলে ফ্রেজাল ভার্ব হচ্ছে ওয়ার্ক আউট, ওয়ার্ক আউট মানে সম্পাদন করা বা করা, এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে। ডু দ্য সাম কুইকলি এখানে সাবজেক্টটা ইউ উজ্জ আছে, তাহলে এটা প্রেজেন্ট ফর্মে আছে ডু, তাহলে ওয়ার্ক আউটটাকেও এখানে প্রেজেন্ট ফর্মই বসাতে হবে। তাহলে ওয়ার্ক আউট, ডু অথবা ওয়ার্ক আউট। তাহলে ডু আর ওয়ার্ক আউট দ্য সাম কুইকলি, তাহলে এখানে আমরা ডু এর পরিবর্তে ওয়ার্ক আউট বসাবো ফ্রেজাল ভার্ব। তারপরেরটি হি হ্যাজ কোয়ারেলড উইথ হিজ ব্রাদার, সে তার ভাইয়ের সঙ্গে ঝগড়া করেছে, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, সাবজেক্ট হচ্ছে হি, থার্ড পারসন সিঙ্গুলার সে অনুযায়ী হ্যাজ বসছে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কোয়ারেলড মানে ঝগড়া করা, উইথ হিজ ব্রাদার তার ভাইয়ের সঙ্গে। তাহলে এখানে লক্ষ্য করো কোয়ারেলড এখানে দুটো এল দেওয়া আছে, তো এর পাস্ট ফর্ম বা পাস্ট পার্টিসিপলে আমরা একটা এল দিতে পারি, দুটো এলও রাখতে পারি, দুটাই সঠিক হবে। তাহলে কোয়ারেল মানে হচ্ছে ঝগড়া করা, তাহলে এই যে কোয়ারেলড এটা পাস্ট পার্টিসিপল ফর্ম বা থার্ড ফর্মে দেওয়া আছে ভার্ব। তাহলে কি মানে ঝগড়া করা এখানে পাচ্ছি ফ্রেজাল ভার্ব ফল আউট, তাহলে ফল ফেল ফলেন, তাহলে কোয়ারেলড যেহেতু এটা থার্ড ফর্ম তাহলে এখানে আমরা বসাবো ফলেন আউট, তাহলে এখানে বসাবো ফলেন আউট, এফ এ ফলেন আউট, ফল ফেল ফলেন। তাহলে হি হ্যাজ কোয়ারেলড তার পরিবর্তে বসছে ফলেন আউট উইথ হিজ ব্রাদার, সে তার ভাইয়ের সঙ্গে ঝগড়া করেছে। এবার 5 নম্বর, 5 নম্বর কি আছে সিনোনিমস আর নিয়ারেস্ট ইন মিনিং, অর্থাৎ আনসিন প্যাসেজ থেকে এখানে কয়েকটি শব্দ দেওয়া আছে, এই শব্দগুলোর কাছাকাছি মানে বা সমার্থক শব্দ আমাদেরকে আনসিন প্যাসেজ থেকে খুঁজে বসাতে হবে। আচ্ছা, তো 1 নম্বরে দেওয়া আছে কি প্লেন্টিফুল, প্লেন্টিফুল মানে হচ্ছে প্রচুর বা অনেক, সংখ্যায় অনেক, তাহলে এর নিয়ারেস্ট মিনিং বা সিনোনিম হচ্ছে কি অ্যাবান্ডান্ট, এ বি ইউ এন ডি এ এন টি, অ্যাবান্ডান্ট, অ্যাবান্ডান্ট মানে হচ্ছে প্রচুর বা সংখ্যায় অনেক। তাহলে প্লেন্টিফুল তার নিয়ারেস্ট ইন মিনিং হচ্ছে অ্যাবান্ডান্ট। তারপরটি আছে এক্সটেন্ডিং, এক্সটেন্ডিং মানে হচ্ছে বৃদ্ধি পাওয়া বা প্রসারিত হওয়া, বেড়ে ওঠা, এক্সটেন্ড আইএনজি যুক্ত আছে। তাহলে এক্ষেত্রেও মনে রাখতে হবে সিনোনিমস বা নিয়ারেস্ট ইন মিনিং এর ক্ষেত্রে এই যে মানেগুলো দেওয়া আছে এগুলো যে ফর্ম বা রূপে দেওয়া আছে আমরা এর সিনোনিমস বা নিয়ারেস্ট মিনিংটি সেই রূপেই বসানোর চেষ্টা করব। তাহলে এক্সটেন্ডিং আইএনজি যুক্ত আছে, তাহলে এর নিয়ারেস্ট ইন মিনিং হবে কি গ্রোয়িং, জি আর ও ডব্লিউ আই এন জি, গ্রোয়িং। তাহলে এক্সটেন্ডিং বা গ্রোয়িং এই দুটো মানে হচ্ছে প্রসারিত হওয়া বা বিস্তারিত হওয়া, বেড়ে ওঠা। 3 নম্বর ন্যাচারাল ডুয়েলিং প্লেস, প্রাকৃতিক বসবাসের জায়গা, ডুয়েল, ডুয়েল মানে হচ্ছে বসবাস করা, আর ডুয়েলিং প্লেস মানে হচ্ছে বাসস্থান বা বসবাসের জায়গা, ন্যাচারাল হচ্ছে প্রাকৃতিক। তাহলে প্রাকৃতিক বসবাসের জায়গা সেটাকে কি বলা হয় বাসিন্দা, তাহলে তার ইংরেজিটা হচ্ছে কি হ্যাবিট্যাট, এইচ এ বি আই টি এ টি, হ্যাবিট্যাট, হ্যাবিট্যাট মানে হচ্ছে বাসিন্দা, তার ন্যাচারাল বা বাসস্থান, ন্যাচারাল ডুয়েলিং প্লেস হচ্ছে বাসস্থান বা বসবাসের জায়গা,
হ্যাবিট্যাট মানেও বাসস্থান বা বসবাসের জায়গা। 4 নম্বর, আনলফুল এন্ট্রি ইনটু অ্যানাদার্স ল্যান্ড, মানে অবৈধভাবে, আনলফুল মানে হচ্ছে অবৈধ, এন্ট্রি প্রবেশ করা, ইনটু অ্যানাদার্স ল্যান্ড মানে অন্যদের জমিতে অবৈধভাবে প্রবেশ করা। তাহলে এখানে মানেটা হবে কি, এর কাছাকাছি নিয়ারেস্ট বা সিনোনিম হচ্ছে এনক্রোচমেন্ট বা উচ্চারণটা হবে আক্রোচমেন্ট, ENCROACHMENT, আক্রোচমেন্ট বা এনক্রোচমেন্ট মানে জোর করে বা বলপূর্বক কাউরির জমিতে প্রবেশ করা, অনধিকার প্রবেশ যেটাকে বলা হয়। তাহলে আনলফুল এন্ট্রি ইনটু অ্যানাদার্স ল্যান্ড মানে অন্য জমিতে অবৈধভাবে প্রবেশ করা, যেটাকে বলা হয় অনধিকার প্রবেশ। তার কাছাকাছি নিয়ারেস্ট বা সিনোনিমস শব্দ হচ্ছে কি আক্রোচমেন্ট বা এটাকে উচ্চারণ করতে পারি এনক্রোচমেন্ট, আক্রোচমেন্ট বা এনক্রোচমেন্ট। তো আক্রোচমেন্ট মানেও হচ্ছে কি অনধিকার প্রবেশ, মানে বলপূর্বক কাউরির জমিতে দখল করে নেওয়া। তাহলে আজকের ক্লাস এ পর্যন্তই। সবশেষে বলি, যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন, বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন, আর সর্বোপরি আমার এই যে ইউটিউব চ্যানেল লার্ন ইংলিশ ইন বেঙ্গলি সাবস্ক্রাইব করে দেবেন।